মোহাম্মদ শাহরিয়ার হোসেন সজীব। আমি ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে কম্পিউটার সায়েন্সে আন্ডারগ্রেড করছি। আমাদের দেশে স্যামসাং এর একটা অফিস আছে, সেখানে প্রায় 2 বছরের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। তারপর ওটা ছেড়ে দিয়ে অনেকদিন ঘোরাঘুরি করে ভালোই মাগিরি করে তারপর আসছি এখন। এখন গুগলে আছি, গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সো দ্যাটস মি। তো আমি অ্যাজিউম করতেছি যে আজকে যেহেতু আমরা কোড ফোর্সেস নিয়ে আহ, একটা ওয়েবিনার করতেছি, আমি অ্যাজিউম করতেছি যে হয়তো সবাই কোড ফোর্সেস জিনিসটা সম্পর্কে অ্যাটলিস্ট ধারণা রাখে কি সেটা, এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং কিংবা কন্টেস্ট কি এই ধরনের মানে এই কথাটা জীবনে শুনছে, এটা আমি অ্যাজিউম করে নিচ্ছি। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাইলে রিলেটেড করতে পারো। আচ্ছা, একজন অলরেডি একটা কোশ্চেন করছে যে ভালো করার টার্গেট থাকলে শুধু সিএফ করলে হবে, আপনি কোন কোন ওয়ে ইউজ করতে ফলো করতে। আমি হাতের সামনে যা পাইতাম তাই করতাম। ভালো করার জন্য আসলে তোমার প্র্যাকটিস করতে হবে, তারপর তুমি যেখানেই করো না কেন প্র্যাকটিস করতে হবে। কিন্তু মানে এটা এরকম কিছু না যে এই প্ল্যাটফর্ম ফলো করলে ওই প্ল্যাটফর্মটাকে তুমি ফলো করতে পারবে না, কিংবা ওর মন খারাপ করবে এইটা নাই ওইখানে আর গেলে, এরকম কিছু না। তুমি তোমার হাতের সামনে যা পাইবা তাই তোমার ইউজ করতে হবে। এন্ড এন্ড কোড ফোর্সেস নিয়ে কেন সিলেক্ট করছি কারণ হচ্ছে হলো এইটা এদিকে খুবই ইজি কিছু প্রবলেম পাওয়া যায় এবং এখান থেকে হাতে করি করা যায় একটা ইজিলি, এবং এটা সব দিক দিয়ে খুবই ভালো রিসোর্স, এটার জন্য বলছি। তবে তোমার শেখার জন্য মানে অ্যাটলিস্ট 5-6টা তো ইউজ করা উচিত। যেমন হচ্ছে আমি সবচেয়ে বেশি ইউজ করছি আমার জীবনে লাইটোজেন। লাইটোজেন নামে একটা অনলাইন জাজ আছে, সেদিকে অনেক ধরনের প্রোগ্রামিং প্রবলেম পাওয়া যায়। সেগুলা আমি এক একটা প্র্যাকটিস করতে করতে ধরো কোনো কোনো প্রবলেম নিয়ে 6-7 মাসও করেছিলাম। তারপর তারপর ফাইনালি হয়েছে, এইভাবেই করছি। তো আমি এটা অনেক বেশি করছি, লাইটোজেন ইউ দিয়ে, তারপর হচ্ছে হলো কোড ফোর্সেস, এগুলা করছি খুবই। মানে কতটুকু ভালো করছি সেটা তো বলতে পারবো না, কিন্তু করছি, কখনো ছেড়ে দেয়নি। আচ্ছা, তারপর আর কি কি বলছে, ভালো স্কিল করার জন্য কোন ওয়েতে প্রবলেম সলভ করলে স্কিল ডেভেলপ হবে। এটা ভ্যারি করে, একজন মানুষ টু মানুষ এটা ভ্যারি করে। তবে তোমার অ্যাটলিস্ট শুরু করতে হবে একটা জায়গা থেকে। শুরুটা কোন জায়গা থেকে করতে পারবা, তুমি খুবই ইজি প্রবলেম দিয়ে শুরু করতে পারবা। আর তারপর হচ্ছে হলো তুমি যখন আস্তে আস্তে করতে পারবা যে তোমার কি বলে একটা লুপ লিখতে হাত কাঁপতেছে না, এরকম সিচুয়েশন যখন হয়ে যাবে বা একটা প্রবলেম দেখলে ভয় পাইতেছো না, এরকম যখন হবে তখন তুমি আরো অ্যালগোরিদম শিখবা, আরো টেকনিক শিখবা, প্রবলেম সলভিং, এভাবে এভাবে আগাবে। তবে মূল সবকিছুর মূলে আছে প্র্যাকটিস। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গিয়ে অনেকে কমন এর ধরনের প্রবলেম ফেস করবা, যে মানে আমি পারতেছি না, আমি প্রবলেম দেখা বুঝি না কি চাইছে, কি করতে বলছে না করতে বলছে। হয়তো তারপর হয়তো কেউ কেউ বলতে পারো যে কি বলে, আমি প্রবলেম কারোটা সলিউশন দেখলে বা কারোর থেকে সলিউশন শুনলে ওটা বুঝি কি করতেছে, কিন্তু নিজে সলভ করতে পারি না। এটার জন্য তোমার মনে হইতে পারে যে তুমি আসলে অনেক প্রবলেম সলভ করছো, এন্ড তারপরে তুমি পারতেছো না, এটা তোমার মনে হইতে পারে, তুমি আসলে অনেক বেশি প্রবলেম সলভ করো। সো তুমি যদি অনেক বেশি প্রবলেম সলভ করো, অবশ্যই তোমার এটা কিছুটা হলেও গ্রো করবে, কিছুটা হলেও বেটার হবে, এবং একটা পর্যায়ে যায় তুমি নিজে ফিল করতে পারবা যে তুমি এখন বেটার করছো। সো অনেক বেশি প্রবলেম সলভিং করতে হবে। এদিকে আমি একটা কথা বলি যে আহ, এটা প্রবলেম সলভিং করলে ভালো হয়, মানে সব দিক দিয়েই ভালো হয়, কোনো দিক দিয়ে খারাপ হয় না। আর আরেকটা কথা হচ্ছে হলো, ধরো ধরো তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলা যে তোমার হচ্ছে না ঠিক মতো, অন্যরা পারে তুমি পারো না, হচ্ছে না, ছাইড়া দিলা, তারপর তুমি কি করবা? তোমার করার মতো আর আছে কি? তুমি বলতে পারো যে ভার্সিটির রেজাল্ট আরো ভালো করার চেষ্টা করবো। ভার্সিটির ভালো রেজাল্ট ভালো করার জন্য খুব বেশি সময় দিতে হয় না। আর আমি লাইফ পার করে আসছি, আমি জানি খুব বেশি সময় দিতে হয় না রেজাল্ট ভালো করার জন্য, একটা কথা। তারপর হচ্ছে হলো কেউ কেউ বলবো আমি আমি অনেক করব, কি বলে, প্রজেক্ট করব। তুমি প্রজেক্ট করতে গেলে কি হবে আমি বলি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন তুমি নিজে থেকে একদম দুনিয়া উল্টে ফেলার মতো একটা প্রজেক্ট করার চিন্তা করবা, চান্সেস আর তুমি ওই প্রজেক্ট ডেভেলপমেন্টের সফটওয়্যারটা ইনস্টল করতে পারবে না কিংবা রান করতে পারবে না। এরকম আমার সাথেও হয়েছে। সো সেফ থাকার জন্য তোমাদের আসলে আমি রিকমেন্ডেড হচ্ছে প্রবলেম সলভিং শুরু করা। তারপর যখন তোমার আশেপাশে অনেকে প্রজেক্ট করতেছে, তখন তুমি তাদের সাথে করো। মানে আমি বলতে চাচ্ছি যে তোমার আসলে তুমি যদি প্রবলেম সলভিং না করো, তাহলে তোমার করার মতো জীবন আর কিছু বাকি থাকে, বাদ বাকি টাইমগুলো তুমি ওয়েস্টই করবে। সো ওয়েস্ট না করে এটা করো। খুবই ভেগ লাগতে পারে আমার কথাগুলো, কিংবা খুবই ক্রুয়েল লাগতে পারে, একটু মিনিংলেস লাগতে পারে, কিন্তু এগুলোই সত্যি। আচ্ছা, গ্রাজুয়েশনের প্রায় শেষের দিকে করা হয় নাই, সেমিস্টার বাকি। প্রবলেম সলভিং তুমি কন্টেস্টের জন্য করবা না, প্রবলেম সলভিং তুমি কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য করবা না, প্রবলেম সলভিং তুমি কি বলে তার লোক দেখানোর জন্য করবা না, প্রবলেম সলভিং তুমি করবা স্কিল ডেভেলপমেন্টের জন্য। তুমি এরকম অনেক মানুষকে শুনবে এরকম বলতে, যারা হয়তো 3-4
4 বছর ধরে জব করতেছে, কিন্তু তাদের প্রবলেম সলভিং স্কিলে একটু সমস্যা আছে, এবং তারা অনেক সময় দেখা যায় যে তারা একটা বড় বড় প্রজেক্টে লিড করতেছে, কিন্তু তারপরেও তারা এনভি করে যারা প্রবলেম সলভার তাদেরকে। কারণ হচ্ছে তারা এভাবেই বলে যে হ্যাঁ তোমার মতো আমি চিন্তা করতে পারি না, মানে আমার মতো ম্যানেজারিয়াল স্কিল খুব ভালো কিন্তু আমি প্রবলেম সলভিং স্কিল খুব ভালো না। আমার যদি প্রবলেম সলভিং স্কিল খুব ভালো হইতো তাইলে আমি আরো বড় বড় হইতে পারতাম। দেখা যায় এরকম অনেকে অনেকে আছে যারা এরকম বলে যে আমি প্রবলেম সলভিং না করে এই জীবনে এত বড় কিছু করে ফেলছি, দুনিয়াটা উল্টায় ফেলছে, এটা এটা বলে। যারা এরকম বলে তারা মূর্খ। যারা সত্যিকার অর্থে এগুলা বুঝে তারা তাদের যদি প্রবলেম সলভিং স্কিল নাও থাকে, সে যদি প্রবলেম সলভ করে মানে এরকম যদি প্রবলেম সলভার নাও হয়ে থাকে, তাহলেও সে এইটা এটা স্বীকার করবে যে আমি আমার ম্যানেজারিয়াল স্কিল দিয়া কিংবা এক্সপিরিয়েন্স দিয়ে যতটুকু আগাইতে পারছি জীবনে, আমার যদি প্রবলেম সলভিং স্কিল আরো ভালো হইতো আমি আরো বেশি আগাইতে পারতাম। এটা অবশ্যই স্বীকার করবে মানুষ। সো যারা ওই ধরনের কথাবার্তা বলে তাদের কথা মাথা থেকে ফালাই দিতে হবে, তারা তোমার খারাপ চায়। আচ্ছা, তারপর আগে বাড়ি। হ্যাঁ, তো লং স্টোরি শর্ট, তুমি সারা জীবনই প্রবলেম সলভ করতে থাকবা, করতে করতে থাকা উচিত তোমার স্কিল ডেভেলপমেন্টের জন্য। এডিটোরিয়াল দেখা উচিত, অবশ্যই উচিত। ইন শর্ট, কিভাবে শুরু করব, কোথায় শুরু করব, বিগিনার লেভেলে কিভাবে শুরু করব, কোথায় শুরু করব। আচ্ছা, শুরু করার অনেকগুলো জায়গা আছে। তুমি যদি তোমার ভার্সিটিতে কিংবা যেখানে আসো সেখানে যদি তোমার এই জিনিস অনেক পপুলার হয়, তাদের সাথে ডিসকাস করতে পারো। শুরুটা ওই জায়গা থেকে করা উচিত, যে আমার একটা 5-6 জন আমি একটা গ্রুপ করলাম, আমি এই গ্রুপের থেকে সবাই প্রবলেম সলভিং ডিসকাস করব এবং সবাই সবাইকে হেল্প করবো। এর থেকে ভালো রিসোর্স আর নাই। হ্যাঁ, ওখানে যদি বড় ভাই থাকে, সিনিয়র থাকে, স্যার থাকে, তাইলে খুব ভালো হয়। কিন্তু অনেকেরই এই অপশনটা নাই। এই অপশনটা না থাকলে তো বসে থাকতে পারে না। এটার জন্য তোমার আসলে অনলাইনে ঘাটতে হবে, নিজের থেকে একটু বেশি এফোর্ট দিতে হবে, অনেক অনেক জায়গায় সময় নষ্ট হবে, এগুলা মাইনে নিয়েই তোমার করতে হবে। শুরু করার জন্য যদি কিছু জায়গা বলি তাহলে হচ্ছে হলো, একদম যদি তুমি ল্যাঙ্গুয়েজ না শিখে থাকো কিংবা মাত্র ল্যাঙ্গুয়েজ শিখতেছে, তাহলে ওই লেভেলের শুরুর জন্য আছে অনেকের কিছু বই আছে। যেমন সুবিন ভাইয়ের কিছু বই আছে, তারপর হচ্ছে শান্ত ভাইয়েরও একটা বই আছে, তারপর এরকম ইন্টারনেটে অনেকগুলো টিউটোরিয়াল আছে। আর হচ্ছে ইংলিশ বা হিন্দি রিসোর্স আছে অনেক অনেকগুলো ইউটিউবে। তোমার তোমার এরকম একটা অভ্যাস গড়ে তোলা উচিত আমাদের এখন থেকে। সেটা হচ্ছে হইলো, আমার জীবনে কোনো প্রবলেমে ফেস করলে আমি সবার ফার্স্টে ওটা নিয়ে গুগলকে জিজ্ঞেস করবো। আমি সবার ফার্স্টে ওটা গুগলে সার্চ করবো যে কি রেজাল্ট আসে। এই অভ্যাসটা থাকা উচিত। এই অভ্যাসটা আমার আসছে অনেক বছর পরে। মানে আমি অথবা টেক ছিলাম না ছোটবেলায়, তো মানে ওই জিনিসটা আসতো না নিজে থেকে, কিন্তু এটা এটা করার প্র্যাকটিস করতে হবে। তোমার তো অপশন নাই, তোমার তো কিছু একটা করতে হবে, বাই করতে হবে সলিউশন। ফালাই দেওয়া যাবে না, ছাইড়া দেওয়া চলবে না। দুইশো ভাই আমি তিনশোর একটা মতো। কোশ্চেন করতে পারি? হ্যাঁ, অবশ্যই করতে পারো। ভাই আমি কোড ফোর্সে 170 প্লাস সলভ করছি, এ লেভেলে প্রবলেম সলভ করতে পারি, বাট আমি আমার লেভেল আপ করার জন্য কি কি স্টেপ ফলো করব, বি সি ডি ভালো আসতেছি। সলভ করার হ্যাঁ, জন্য? বলতেছি। এরকম আরো একজন জিজ্ঞেস করছে যে 200 থেকে 300 প্রবলেম সলভ করছে, সিএফ এর কন্টেস্টে ভালো করতে পারি না তাও। তো সিএফ এর কন্টেস্টে ভালো না করতে পারার রিজন, তুমি প্রবলেম দেখা প্রবলেম বুঝো না, কিংবা বুঝলেও সেটা সলভ করতে পারো না, ইজি প্রবলেম গুলাই সলভ করতে পারো না। তারপর হচ্ছে হইলো পরের গুলো তো বাদ, তোমার সময় শেষ হয়ে যায় এরকম। আর হচ্ছে আরেকজন মাত্র কোশ্চেন করলো যে লেভেল আপ করার জন্য কি করতে পারো। তোমার ফার্স্টে চিন্তা করতে হবে যে তুমি বেসিক প্রবলেম গুলো সলভ করতে পারো কিনা। তুমি ধরো কন্টেস্ট টাইমে হয়তো একটা প্রবলেম সলভ করতে পারলা না, কিন্তু এদিকে ছাইড়া দেওয়া যাবে না। কন্টেস্ট শেষ হলো, টিউটোরিয়াল আসলো, আশেপাশে মানুষদেরকে জিজ্ঞেস করতে পারো যে প্রবলেম এটা কিভাবে করছে। তুমি তো চিন্তা করছো 2 ঘন্টা, 2 ঘন্টা চিন্তা করে কিছু পাও না, কিন্তু 2 ঘন্টা যে চিন্তা করছো এটা কিন্তু তোমার ব্রেইনে রয়ে গেছে আসলে। এটা যে ফালায় দেওয়ার মতো না, এটা তোমার ব্রেইনকে একটা এক্সারসাইজ করাইছো তুমি। তারপর হচ্ছে হইলো এরকম মানুষের থেকে সলিউশন নিবা, এরকম করতে করতে তুমি আগে একটা একটা প্রবলেমই ডেভেলপ করবা। যে এই প্রবলেমটা তুমি এই লেভেলের, এই এত ইজি প্রবলেমটা তুমি ভালো মতো করতে পারো। তারপর হচ্ছে এইটা যখন তোমার হয়ে যাবে, তারপর তুমি আগাবা। এখন এদিকে কিছু কথা আছে কি, কাউকে কিছু কিছু মানুষকে দেখবা যারা 1 মাস প্র্যাকটিস করেই তারা হয়তো এক পরের মাস থেকে হয়তো সিএফ এ 2টা করে সলভ করতে পারে কন্টেস্টে। তারপর হয়তো তার 2-3 মাস পর হয়তো 3টা করে করতে পারে, এরকম থাকে অনেক। এখন তাদের সাথে কম্পেয়ার করলে হবে না, তারা ছোটকাল থেকে কিছু একটা কালা জাদু করে আসছে যেটা তুমি জানো না, তোমাকে বলে নাই। ঠিক আছে, মানে কিছু একটা করে আসছে, ছোটকাল থেকে প্র্যাকটিস করে আসছে, তারা হয়তো অনেক কোনো অলিম্পিয়াড করছে, কিংবা প্রবলেম সলভিং আগে থেকে খুব ভালো ছিল। প্রোগ্রামিং প্রবলেম সলভিং না হোক, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং খুব ভালো ছিল, কিংবা আগ্রহ নিয়ে অনেক কিছু করছে, সেগুলো থেকে তার মধ্যেও স্কিলটা আছে। তাদের সাথে তোমার কম্পেয়ার করলে হবে না। তোমার যতক্ষণ পর্যন্ত একটা পার্ট ডেভেলপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ডেভেলপ করতে থাকতে হবে, কিছু করার নাই তো আর। তোমার হয়তো সময় বেশি লাগতে পারে, কিন্তু করতে হবে। তো হ্যাঁ, এর মধ্যে অবশ্যই যে একটা প্রবলেম নিয়ে তুমি কয়দিন করে থাকবা।
একটা প্রবলেম নিয়ে যে ধরো 2 ঘন্টা তুমি সময় দিছো একটা প্রবলেম এ নিয়ে, তারপর তো বছরের পর বছর এটা নিয়ে পড়ে থাকা আসলে উচিত না। তারপর তোমার ওটার আসলে ইয়া করা উচিত, কি বলে আহ কি বলে ওটা সলিউশন দেখা উচিত, মানুষের সাথে ডিসকাস করা উচিত, থিম দেখা উচিত, মানে সিরিয়ালি করা উচিত। তোমার কোনো ফ্রেন্ড যদি সলভ করে থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো যে এটা কিভাবে করছো। তারপর যদি ওই রকম কিছু না পাও বা ওইটা দেখো যদি না বুঝো তাহলে হয়তো এডিটোরিয়ালি দেখলা। তারপর যদি না বুঝো তাহলে হয়তো মানুষের কোডই দেখলা। এভাবে এভাবে আগে আগে বাড়তে হবে। ইন্টারভিউ এর জন্য সিজিপিএ 3 দরকার, হ্যাঁ দরকার। স্যামসাং এ ওদের একটা রুল যে ওদের সিজিপিএ 3 দরকার ইন্টারভিউ দেওয়ার জন্য। ও ওপি এর জন্য জাভা আর সি প্লাস প্লাস এর মধ্যে কোনটা বেটার শিখার জন্য অবশ্যই জাভা বেটার। কোড প্রসেসে মোটামুটি কি লেভেলের কোয়েশ্চেন কতটা সলভ করতে পারলে আপনার লেভেলে যাইতে পারবে? এটা তো ভাইয়া খুবই, মানে জানি না আসলে, এটা আমি বলতে পারি না, এক একজনের উপর এক এক ধরনের ডিপেন্ড করে। কেউ কেউ আমার থেকে অনেক কম প্রবলেম সলভ করে অনেক ভালো প্রবলেম সলভার, কেউ কি আমার থেকে, আচ্ছা জানি না, আমার থেকে বেশি সলভ করে আমার থেকে খারাপ প্রবলেম সলভার আছে কিনা আমি জানি না। তবে আমি আমার কথা যদি বলি, আমি অনেক প্রবলেম সলভ করছি, মানে 2-3 হাজারটা করছি। অ্যাটলিস্ট কতক্ষণ টাইম দেওয়া উচিত? 2-3 ঘন্টা দেওয়া উচিত কমপক্ষে ইজি প্রবলেমের জন্য। যদি প্রবলেম আরো বেশি সিগনিফিকেন্ট হয়, হার্ড হয়, তাহলে এটা অবশ্যই তোমার 2 মাস অব্দি দেওয়া উচিত হইতে পারে। কিন্তু অবশ্যই এর মাঝখানে তুমি হিন্ট নিবা ভাইয়া, কোনো। হ্যাঁ বলো। যদি আমার লেভেলের না হয়, প্রবলেমটা একটু আপার লেভেল হয়, ওইটার সলিউশন কি দেখা উচিত তাড়াতাড়ি? না, সলিউশন দেখা উচিত না তাড়াতাড়ি। সলিউশন দেখবা তুমি অনেক পরে, মানে ওই আপার লেভেলের প্রবলেম গুলো তুমি মানুষকে হিন্ট নিয়ে হিন্ট জিজ্ঞেস করতে পারো, যেটা আমি চেষ্টা করতেছি, পারতেছি না, তোমার একটা ছোট হিন্ট দিতে পারে, ওটা তুমি নিতে পারো। তো একদিন ট্রাই করলাম, 2 দিন ট্রাই করলাম, তারপর তার থেকে হিন্ট নিতে পারো। আচ্ছা হ্যাঁ। তো আমি কথা বলতেছি প্রসেস নিয়ে। প্রসেস প্রবলেম সলভিং প্র্যাকটিসের জন্য অনেক ভালো একটা মাধ্যম। তো এটা দেখাচ্ছি এখন, এদিকে কিভাবে প্র্যাকটিস করতে পারি আমরা। ফার্স্ট অফ অল এই সব জিনিস সম্পর্কে যদি তোমাদের আইডিয়া থাকে, এটা কিভাবে জানি আমার, আমি কোড ব্লকসে কোড করি, মানে এই ধরনের প্রবলেম সলভিং এর জন্য। আচ্ছা, তারপর এটা হচ্ছে একটা ওয়েবসাইট, দিকে যাই, ঠিক আছে। এইখানে কি কি হয়, এখানে অনেক প্রবলেম থাকে এবং প্রতিনিয়তই কন্টেস্ট হইতে থাকে নতুন নতুন প্রবলেম দিয়ে। যে এই যে 1 মিনিট পর একটা একটা এডুকেশনাল রাউন্ড হবে। আমার জন্য যদি কেউ এটা মানে পার্টিসিপেট করতে না পারো তাহলে আমি খুবই সরি, পরে ভার্চুয়াল দিয়ে নিও। যাক, এখানে তুমি এই এই কন্টেস্টে দিতে পারবে এবং কন্টেস্ট পর অন্যান্য প্রবলেম প্র্যাকটিস করতে পারবে। যেমন প্রবলেম সলভিং প্র্যাকটিসের জন্য এটা খুবই ভালো রিসোর্স, যে আমি দিকে যাবো। এই জায়গায় আসলে নর্মালি প্রবলেম সেট লেখা থাকে, ওইটাকে কেউ একজন কোনো কিছু স্পন্সরশিপের জন্য হয়তো দিকে বাগা বুস্ট লেখা, বুস্ট সেট কিছু একটা লেখা রাখছে। তো এইখানে তোমার এইখানকার সব প্রবলেম আছে। আরেকটা জায়গা আছে জিও, এটা বাদ দেওয়া আপাতত। এটা হচ্ছে হইলো কিছু স্পেশালাইজড কন্টেস্টের প্রবলেম দিয়ে রাখা হয়, যেগুলো সলিউশন রাখা হয় না। আমি ঢুকলাম ধরো প্রবলেম সেটে যাবো প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। ধরো এখান থেকে আমি ইজি প্রবলেম সলভ করবো, একদম একদম ইজি যেগুলো আছে ওগুলো চিন্তা করি। এখন প্রবলেম গুলোকে রেটিং হিসেবে সলভ করা যায়। তো রেটিং হচ্ছে হলো আসলে মানুষের থাকে যে একটা মানুষ যত বেশি রেটিং থাকবে সে তত ভালো কোডার হবে। তো একটা প্রবলেমের রেটিং মিন করে হচ্ছে হলো এত রেটিং ধারী মানুষটাই প্রবলেমটাকে ইজিলি বা সলভ করতে পারে ভালো মতো, ঠিক আছে। মানে তো এটাকে দেই একটু সলভ করি কিভাবে। তো এদিকে এখন সবচেয়ে ইজি সবচেয়ে কম রেটিং এর প্রবলেম গুলো আগে আসছে। তো এটা 800 মিন করে হচ্ছে হলো যে 800 রেটিং ধারী মানুষরাও এটা ইজিলি সলভ করতে পারে, ঠিক আছে। তো ধরো এটা এখানকার সবচেয়ে প্রথম প্রবলেমটা পেয়ে যায়। প্রথমে তুমি এই লেভেলে যে প্রবলেম গুলো আছে এগুলো ম্যাক্সিমামই হচ্ছে হইলো তোমার তুমি সিম্পল ম্যাথ, সিম্পল কিছু ইমপ্লিমেন্টেশন এবং একদম সিম্পল কিছু জিনিস, মানে ছোটখাটো অবজারভেশন থাকলে এগুলা করতে পারা যায়, খুব খুব কঠিন কিছু হয় না। তো তোমার এগুলোর পাশে অন্য কিছু দেখতে হবে না, এটা কোন ক্যাটাগরি, ঠিক আছে। কিন্তু তারপরেও দেখো প্রত্যেকটা প্রবলেমের পাশে ক্যাটাগরি দেওয়া আছে কিছু, এগুলো হচ্ছে ট্যাগ, যে এই টাইপের একটা প্রবলেম। যেমন এই ওয়াটারমেলন প্রবলেমটা করতে ম্যাথমেটিক্স লাগবে এবং ব্রুট ফোর্স লাগবে। এই পরের প্রবলেমটা আসলে স্ট্রিং রিলেটেড। তারপর তুমি এদিকে ডিফিকাল্টি ওয়াইজ দিয়া কিছু ফিল্টারও করতে পারবে এবং ট্যাগও দিতে পারবে যে শুধু এই ট্যাগের প্রবলেম গুলো দেখো। দেখো মাঝখানে একজন কোয়েশ্চেন করছে, ফ্রেশার হিসেবে প্রজেক্টের গুরুত্ব কেমন, কোন ধরনের অ্যাপ, ওয়েব, এমএল প্রজেক্ট বানানো বেশি ভালো হবে? আচ্ছা, এই কোয়েশ্চেন অ্যান্সার সেশন তো চলে গেল। যাক, ফ্রেশার হিসেবে প্রজেক্টের গুরুত্ব অনেক, কিন্তু তোমার থেকে এক্সপেক্ট করা হয় না যে তুমি অনেক অনেক পুরো লেভেলের কোনো একটা প্রজেক্ট করে ফেলছো, অনেক ভালো কিছু একটা করছো। জানতে স্যার ভার্সিটিতে যা করছো সেগুলো খুবই ছোট প্রজেক্ট, তোমার কাছে যত বড় মনে হোক না কেন ওটা আসলে অনেক ছোট একটা প্রজেক্ট,
ঠিক আছে? ধরো তোমার হয়তো একটা একটা ওয়েবসাইট বানাইছো তুমি, যেখানে হয়তো একটা সোশ্যাল নেটওয়ার্কিং হবে কিংবা হয়তো একটা লাইব্রেরি হবে, তোমার এটা বানাইতে হয়তো 6 মাস চলে গেছে, কিন্তু ওটা বানাইতে আসলে মানুষের হাইয়েস্ট 3 থেকে 4 দিন লাগবে, মানে যে পারে তার। সো তুমি আসলে ভার্সিটি লাইফে খুব মানে চান্সেস আর তুমি খুব বড় কিছু বানাও নাই ভার্সিটি লাইফে, কিন্তু তুমি যে বানাইছো, তুমি যে একটা জিনিস শিখতে পারছো, একটা জিনিস শিখা, যে একটা জিনিস দাঁড় করাইতে পারছো, এই জিনিসটাই আসলে সিগনিফিকেন্ট, এই ব্যাপারটা যে তুমি আসলে কিছু একটা বানাইতে পারছো, ছাইরা দিয়ে বসেছিল না। আর হচ্ছে হলো কি বলে থিসিস এর প্রজেক্ট কিংবা ফাইনাল যে প্রজেক্টটা থাকে, ওইটা অন্য লেভেলের ইম্পর্টেন্ট। ওইটা আসলে ভালো হইতে হয় যদি ওইটা আসলে ওটা নিয়ে কিছু করতে চাও। ওটা যদি আসলেই অনেক ভালো না হয়, তাহলে ওটার আসলে তেমন কোনো দাম থাকে না, জাস্ট করার জন্য করা হয়। তবে এটা জিজ্ঞেস করতে পারো যে এটা করাই কি জীবনে সবকিছু না, এটা করাই জীবনে সবকিছু না, এমন হইতেই পারে তোমার যে তুমি অনেক সিগনিফিকেন্ট কিছু করতে চাও না, ওটাও খারাপ কিছু না, আমাদের সোসাইটির পার্সপেক্টিভে খারাপ, কিন্তু আমি মনে করি না এটা খারাপ। মানুষ হইতেই পারে যে সে আসলে খুব বড় কিছু করতে চায় না। আমি আমার পিক পয়েন্টে দিনে 12-14 ঘন্টা করে বলছি, এবং 12-14 ঘন্টা করে 1000-12টা প্রবলেম সলভ করি, 12-14 ঘন্টা করে ধরো একটা প্রবলেম নিয়ে করেছি। এরকমও হয়েছে যে শুইতেছি, বসতেছি, ঘুমাইতেছি, আবার ঘুম থেকে উঠতেছি, আবার চিন্তা করতেছি, আবার এটা করতেছি, কিন্তু মাথায় এটা চিন্তাটা রয়ে গেছে কিভাবে হবে, এরকম। তো এখন একটা প্রবলেম আছে, তারপর প্রবলেমটা পড়ি, যে কেউ বুঝে থাকলে বলতে পারো যে প্রবলেম কি চাইছে। এখানে বলছে যে একটা তরমুজ কিনছে দুইটা ফ্রেন্ড, তারা ওইটাকে দুই ভাগ করে নিতে চায়, কিন্তু তারা দুইজনই আসলে জোড় সংখ্যা খুবই পছন্দ করে, এবং তারা চায় তাদের দুইজনের ভাগই যাতে জোড় হোক, এবং তারা তরমুজের কোনো অংশ ফালাবে না। একটা তরমুজকে তারা আহ আহ কি বলে দুইজন নিবে, দুইটা ভাগ করে নিবে, দুইটা ভাগ করে নিবে দুইজনই ওইটাকে একটা জোড়, তাদের চাই যে তাদের দুইজনের অংশটাই যাতে জোড় সংখ্যক হোক, মানে তাদের ওজন যাতে জোড় হোক। এখন এটা কি করা পসিবল নাকি পসিবল না, এটা জিজ্ঞেস করছে। তাহলে তোমাকে এটা তো একটা প্রোগ্রামিং প্রবলেম, এদিকে তোমাকে ফার্স্ট ইনপুট দিবে যে তারা যে তরমুজটা কিনছিল সেটার ওজন কত, এটা ইনপুট দিবে, তারপর তুমি ইয়েস অর নো অ্যান্সার দিবে। এটা সব মোটামুটি কমন একটা সলিউশন। প্রথম সলিউশন বলতেছে একজন যে এটা যে 2 দ্বারা বিভাজ্য হবে নাকি, যদি সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়, যদি ধরো মানে জোড় সংখ্যক হয়, তাহলে এটা করা যাবে না। আসলে সত্যি না, কারণ ধরো 2ও তো একটা জোড় সংখ্যা, এটা তো 2 দ্বারা ভাগ করা যায়, কিন্তু তুমি 2 কে তো এমন দুইটা ভাগে ভাঙতে পারবা না যে দুইটাই জোড় হবে। বাদ বাকি সংখ্যাগুলোর জন্য চিন্তা করি, 4 কে 2+2 এ ভাঙা যায়, 6কে 2+4 এ ভাঙা যায়, 8কে 2+6 বা 4+4 এভাবে ভাঙা যায়। আচ্ছা, তোমার কাছে যারা তাহলে তাহলে সলিউশন কি? সলিউশন এরকম হতে পারে যে যে সব সংখ্যাগুলো 2 এর থেকে বড়, জোড় সংখ্যাগুলো হচ্ছে অ্যান্সার। তোমাকে যে সংখ্যাটা দিব এটা যদি 2 এর থেকে বড় হয় এবং এটা যদি জোড় হয়, তাইলে তুমি এটাকে সামহাউ প্রকাশ করতে পারবা। এই এই ইসে কি বলে, মানে তাহলে এটাকে দুইটা ভাগে ভাঙা সম্ভব। এটা হচ্ছে সলিউশন মানুষের। আচ্ছা, কেউ কি প্রুফ করতে পারবা যে এটা কেন এটা কাজ করবে? যারা যারা সলিউশন করছে যে এটা কেন কাজ করবে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো বেজোড় সংখ্যাকে সাধারণত ভাইয়া দুইটা জোড় সংখ্যায় বিভক্ত করা যায় না। হ্যাঁ, এটাই রিজন। প্রথম রিজন হচ্ছে হইলো যে কোনো বিজোড় সংখ্যাকে দুইটা জোড় সংখ্যায় ভাগ করা সম্ভব না। সম্ভব না দেখেই তারা বিজোড় সংখ্যা। কোনো বিজোড় সংখ্যাকেই দুইটা জোড় সংখ্যায় ভাগ করা সম্ভব না। এটার জন্যই তুমি দুই দ্বারা ভাগ করে চেক করো যে এটা এটা কি জোড় নাকি বেজোড়। যদি জোড় হয় তাহলে পসিবল হইতে পারে, বিজোড় হইলে পসিবল না। কিন্তু জোড় হইলে আবার যদি 2 হয়, 2 ইটসেলফ কিন্তু পসিবল না। জি ভাই। তো এটা হচ্ছে অ্যান্সার। জি। আচ্ছা, তো এখানে কারণ 2 কিন্তু হইলে একদমই সিম্পল কিছু ম্যাথ ছিল এবং কিছু অবজারভেশন ছিল। তো এটাকে অন্য কিভাবে চিন্তা করতে পারি আমরা, মানে অনেকের মাথায় চিন্তাটা নাই আসতে পারে। অন্য কিভাবে চিন্তা করতে পারি? তোমার হচ্ছে একটা সংখ্যা দেওয়া আছে ডব্লিউ, এটাকে দুইটা পার্টে ভাঙতে হবে যাতে দুইটাই যাতে জোড় হয়। তো ধরো তুমি যদি এমন চিন্তা করতে পারো 6 দিলে তো আমার আসলে 2 ভাগ করলে 3 হয়। ফার্স্ট অফ অল প্রবলেমে এটা বলেই নাই যে তোমার এটা সমান হতে হবে বা কাছাকাছি হইতে হবে বা দুজনের কাছাকাছি যে ভ্যালু পাইতে হবে বা হিউম্যান টেন্ডেন্সি বলেই নেই এগুলো। যেহেতু বলছে যে দুইটা জোড় হইলেই হবে, তাহলে তুমি একটাকে অলওয়েজ 2 দাও একজনকে,
এইটাও কিন্তু একটা চিন্তা করার ওয়ে। যেহেতু বলছে যে দুইজনকে শুধু জোর বানাইতে হবে আর কিচ্ছু করতে হবে না, তো একজনকে তুমি 2 দিয়া দাও, তারপর দেখো আরেকজনকে তুমি আরেকটা জোর সংখ্যা দিতে পারো কিনা, শেষ, একবারে শেষ। এইভাবে একদম সিম্পলি চিন্তা করা, এইভাবেও চিন্তা করা যায়, কিংবা এইভাবেই চিন্তা করে মানুষ। ঠিক আছে, তাইলে এটার কোড করি একটু। এটা কোড করার প্রয়োজন নাই, তাও কোড করি। শিখাবো W S or W mod 2 যদি হয় তাহলে কি, তাহলে আসলে নো। করছি ভুল, হ্যাশ ইনক্লুড কিছু ভুল করছি এখানে। এসটিডি ইনক্লুড বানানটা ভুল করছি। কি করছি? ও আচ্ছা, এসটিডি এসটিডি হবে ভাইয়া। কাজ করছে। সো এটা সাবমিট দিব, এটাতে এখন সাবমিট দিব না, আর কষ্ট করার দরকার নেই, এখন কন্টেক্ট চলতেছে, সাবমিট দিলে অনেক সময় লাগবে, কিন্তু বললাম যে এটা হচ্ছে ওয়ে। আমি কিন্তু এটা কিন্তু একটা চিন্তা করার ওয়ে। ঠিক আছে, তারপর ধরো আরেকটা পরবর্তীর একটা প্রবলেম চিন্তা করি। ধরো ধরো এটা কি আছে ভিতরে জানি না, কিন্তু দেখি বড় স্টেটমেন্ট হলে পড়বো না, ছোটি পড়ি, এটাও পড়ি। ভার্ডিক্ট না দেখলে বুঝবা কিভাবে যে তোমার অ্যান্সার রাইট হচ্ছে নাকি হয়নি, যে কোশ্চেন করছে। ভার্ডিক্ট তো অবশ্যই দেখতে হবে। তোমাকে দুইটা স্ট্রিং দেওয়া হবে, দুইটা স্ট্রিং কম্পেয়ার করতে হবে যে দুইটা স্ট্রিং সমান, সেম নাকি। তো এটা আসলে একদম একদম কি বলে, স্ট্রেট ফরওয়ার্ড, আর কিছু নেই। কিন্তু এটা করতে অনেকের ইয়া হবে, হিমশিম খাবে। কেন? কারণ হচ্ছে করতেছে না, কোড করতেছে না, হাত এটা করতে যে হিমশিম খাবে সে আসলে কোড করতে পারে না, সে কোড করতে গেলে ভয় পায়। তো এই ধরনের প্রবলেম গুলো করে তোমার ওই ভয় কাটাইতে হবে। এটার একটা আইডিয়া কি হইতে পারে, কিভাবে করবে এটা? ধরো যেহেতু কেস ম্যাটার করে না, তুমি শুরুতে সবাইকে লোয়ার কেস বানায় ফেলো, অথবা তুমি কম্পেয়ার করার সময় করতে পারো। তুমি কয়টা জিনিস করতে পারো দিকে দেখাই। তুমি হয় লুপ তো চালাবা, লুপ চালায় তো চেক করবা। কি কি করতে পারো যে ইফ, এই যে ধরো এ একটা স্ট্রিং আর বি একটা স্ট্রিং, ঠিক আছে, ধরো এভাবে চেক করতে হবে এআই ইজ ইকুয়াল টু বিআই। কিন্তু এটা তো তুমি করতে পারবা না, কজ তোমার তো কেস কেস আছে দিকে, কেস যদি ডিফারেন্ট হয় তাহলে তো দুটো সেম হবে না। তুমি একটা কাজ করতে পারো যে দুইটা স্ট্রিং এরই প্রথমে সবাইকে লোয়ার কেস বানায় ফেলো, প্রথমে সবগুলোকে একটা লোয়ার কেস বানায় ফেলো, এটা করতে পারো। অথবা একটা ফাংশন লিখতে পারো, যে ফাংশনটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারে লোয়ার কেস রিটার্ন করে। তাইলে ওই ফাংশনটাতে কল দিবা ইফ ধরো টু লোয়ার এ আই ইজ ইকুয়াল টু টু লোয়ার বি অফ এই, এবং এই টু লোয়ার ফাংশনটা কিন্তু আছে, লাইব্রেরিতে আছে। সো এটা তোমার বানাইতে হবে না, ছেলে বানানো সমস্যা। কিন্তু এই যে আইডিয়াটা, এটাই মানুষ অনেকেই বুঝতে পারবে না বিগিনার লেভেলে, যে আমি কিভাবে কম্পেয়ার করবো, কেস কিভাবে কম্পেয়ার করবো। ঠিক আছে, তো আইডিয়া এটাই যে যেহেতু কেস ম্যাটার করে না, তাহলে সবগুলোকে একটা কেসে নিয়ে আসা করো শুরু, কিংবা একটা কেসে নিয়ে যাওয়ার মতো কিছু করো। সিম্পল আইডিয়া। আচ্ছা, আমার থেকে রিসোর্স চাচ্ছ, আমি আসলে যখন হাতের সামনে যেটা পাইছি সেটা দেখে শিখছি। সাফায়েত ভাইয়ের ব্লগ দেখছি, কিছু হিন্দি টিউটোরিয়াল দেখছি, কিছু ইউটিউবের ভিডিও দেখছি, আবার কিছু টপ কোডার এবং আরো কিছু কিছু টিউটোরিয়াল আছে ওগুলা দেখছি। তারপর কিছু বই পড়ছি। তারপর আমার ভার্সিটি সিনিয়ররা অনেক হেল্প করছে, স্যাররা অনেক ক্লাস দিছে, আমার ফ্রেন্ডদের সাথে ডিসকাস করছি অনেক, যখন হাতের সামনে যেটা পাইছি ওইভাবে করছি। দেখো এইটা স্টেটমেন্টটা আবার একটু এই যে কি বলে,
নোটেশন ওয়ালা স্টেটমেন্ট, এটা বুঝতে হবে একটু কষ্ট হবে। দেখি এটা পড়ো। তোমাকে একটা পারমিটেশন দেওয়া আছে। পারমিটেশন কি? পারমিটেশন হলো ধরো 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা নাম্বার একবার আছে, সিরিয়ালি নাই, উল্টাপাল্টা অর্ডারে আছে, কিন্তু এটাই হচ্ছে পারমিটেশন। 1 থেকে n এর একটা পারমিটেশন। এরকম একটা পারমিটেশন তোমার দেওয়া আছে। তোমাকে এমন 3টা পজিশন বাই করতে হবে, কিছু একটা করতে হবে। পজিশন গুলো হবে সিরিয়ালি, মানে একটা একটা পজিশন, তার কিছুক্ষণ পর আরেকটা পজিশন, তার কিছুক্ষণ পর আরেকটা পজিশন, এরকম 3টা পজিশন বাই করতে হবে, যাতে দুই পাশে দুইটা থেকে মাঝখানে একটা বড় হয়। ঠিক আছে? ধরো তাহলে কি আসলে তোমাকে আলটিমেটলি কি দেওয়া আছে? ট্যারে দেওয়া আছে। ট্যারের মধ্যে ধরো এরকম একটা অ্যারে দেওয়া আছে, তোমার 3টা পজিশন বাই করতে হবে। ধরো এটা বাই করলা, এটা বাই করলা, এটা, ধরো এইটা, এইটা আর এরকম 3টা পজিশন মানে এমন ভাবে পিক করতে হবে যাতে ধরো পি অফ আই থেকে এটা বড় হবে এবং এটা পরেরটা থেকেও বড় হবে। এটা কিভাবে করতে পারো? এবং আরো কিছু জিনিস এদিকে ইম্পর্টেন্ট, যে এই প্রবলেমের কনস্ট্রেন্ট কি, এই প্রবলেমে তোমার অ্যারে সাইজটা হাইয়েস্ট কত হবে, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অ্যারে সাইজটা হাইয়েস্ট এত হবে এবং এরকম 200টা কেস থাকবে। সো এদিকে তোমাদের আসলে একটা জিনিস চিন্তা করা উচিত এইভাবে প্রবলেম সলভ করার জন্য, যে ধরো তোমার এই প্রবলেমগুলোতে সাধারণত 1 সেকেন্ড 2 সেকেন্ড টাইম থাকে, 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম। তো আমরা জানি যে 1 সেকেন্ডে 10⁸ টার মতো ইটারেশন চালানো যায়, এর 2 গুণ 3 গুণ হতে পারে আর কি। ঠিক আছে? সো সো তুমি যদি এদিকে নরমাল লুপ চালাও, এদিকে অনেক কিছু আমি বলতেছি, থিওরিটিক্যাল অনেক কিছু বলতেছি, যে তুমি আসলে দেখো তোমার 200টা টেস্ট কেস থাকবে। সো ওয়ার্স্ট কেসে কি হইতে পারে? তোমার ওয়ার্স্ট কেসে 200টা কেসের জন্য তোমার কতটুকু টাইম লাগবে আমি বলছি, কতগুলো ইটারেশন চলবে এটা বলছি। ওয়ার্স্ট কেসে মানে যদি সবগুলোই অনেক খারাপ কেস দেয়, তাহলে 200টা কেসের প্রত্যেকটার জন্য কি করতে হবে? এই যে কিছু একটা করতে হবে, মানে এতগুলো ইটারেশন চলবে এবং এইটা লেস ইকুয়ালস টু 10⁸ হতে হবে, এমন না? বা 20⁸ হতে হবে, এমন তো, এমন হইতে হবে না? সো তোমার যে মাঝখানে যেখানে তুমি প্রবলেমটা সলভ করবা, যতটুকু টাইম লাগে, এটা কত হবে? এটা লেস ইকুয়ালস টু তোমার 10⁶ হবে। এখন দেখি তুমি কি কি করতে পারো। তোমার n এর ভ্যালু হচ্ছে হলো 1000, তাহলে তুমি কি করতে পারো আসলে দেখো। যদি তুমি একটা লুপ চালাও, একটা ফর লুপ চালাও, একটা ফর লুপ যদি চালাও, তাহলে তোমার কতটুকু সময় লাগবে? 1000 সাইজের 1000 সাইজের লুপ চালাবে, 1000 লাগবে। যদি 2টা লুপ চালাও, তাইলে কতটুকু লাগবে? 1000 গুণ 1000 মানে 10⁴। যদি 3টা লুপও তুমি চালাও, তাইলে কত লাগবে? 10⁶ ইটারেশন। তোমার তো হাইয়েস্ট 10⁻, তোমার তো 10⁶ ইটারেশন তুমি অ্যালাউ করতে পারো। তো তোমার প্রবলেমের সলিউশনে যদি তুমি 3টা লুপও চালাও এরকম, তাইলেও কোনো সমস্যা হবে না। এখন তুমি চিন্তা করো যে তুমি এইভাবে সলভ করতে পারো কিনা, যে একটা লুপ দিয়ে বা 2টা লুপ দিয়ে বা 3টা লুপ চালায় হলেও প্রবলেমটা সলভ করতে পারো কিনা। ও 10⁻³ দেওয়া, ও আচ্ছা, তাইলে 3 নাম্বার লুপটা চালাতে পারবা। তাইলে মানে তাইলে হলো কি 3টা লুপ যদি চালায় ফেলো, তাইলে তোমার 10⁻6 হয়ে গেল, তখন আর টাইমে আসবে না। সরি 10⁹ হয়ে গেল, তখন আর আসবে না, এটা 9 হয়ে যাবে, তো আসবে না তখন। সো তুমি কি বুঝলে এখান থেকে? তুমি কি করতে পারো, তুমি হয়তো 2টা লুপ চালাতে পারো, এরকম নেস্টেড লুপ। তোমার যে অ্যালগরিদমটা তুমি দাঁড় করাবে, সলিউশনটা দাঁড় করাবে, ওটার জন্য হয়তো 2টা লুপ চালাতে পারো, কিংবা একটা লুপ ভিতরে একটা বাইনারি সার্চ করতে পারো, কিংবা কোন একটা ম্যাপ ইউজ করতে পারো, সেট ইউজ করতে পারো, এরকম করতে পারো। ঠিক আছে? কিন্তু এই 2টা লুপের বেশি তুমি করতে পারবে না। এখন তুমি চিন্তা করো যে তুমি এরকম কোনো সলিউশন পাও নাকি, মানে এইভাবে কোনো কিছু করা যায় কিনা। দেখি, এখন সলিউশনের কাছে যাই। তুমি কি করতে পারো? ওয়ার্স্ট কেস 3টা লুপ চালাতে পারো, কিন্তু 3টা লুপ চালাতে পারো না। 3টা লুপ চালায় 3টা পজিশন পাবা, তারপর দেখবা যে এই 3টা পজিশনের জন্য ভ্যালিড দেয়। এইভাবে চেক করতে পারবে অ্যান্সারটা, কিন্তু তোমার 3টা লুপ অ্যালাউড না। সো আর কি করতে পারবে? এখন তোমার 3টা লুপের থেকে কমায় সামহাও 2টা লুপ বানাইতে হবে। কি করতে পারো তাইলে? আমাদের বলছে পরপর 3টা পজিশন লাগবে, এবং আমরা 3টা লুপ চালায় পরপর 3টা পজিশন খোঁজা শুরু করে দিচ্ছি। মানে আমাদেরকে যেভাবে যা করতে বলছে আমরা ওইভাবেই তা করতেছি।
অন্য কোনো ভাবে চিন্তা করি নাই, এটা হচ্ছে আমাদের দোষ। আমরা কি করছি, ধরো এটা অ্যারে, আমি প্রত্যেকটা পজিশনকে প্রথম পজিশন হিসেবে চিন্তা করতেছি, তারপরে প্রত্যেকটা পজিশনকে দ্বিতীয় পজিশন হিসেবে চিন্তা করতেছি, তারপরে প্রত্যেকটা পজিশনকে তৃতীয় পজিশন হিসেবে চিন্তা করতেছি। এই কাজটা বারবার কইরা কইরা আমি চেক করতেছি যে আমার পসিবল কিনা এরকম পাওয়া। কিন্তু অন্যভাবে চিন্তা করা যায়, কিন্তু আমি কেন শুরুতে এটাই খুঁজে বের করি? আমি এক কাজ করি না, আমি কি অন্যভাবে চিন্তা করি? আমি শুরুতে এটা খুঁজে বের করি, এইটা মানে মাঝখানেরটার উপর লুপ চলে। যদি এমন ভাবে করি এখন আইডিয়াটা, আমি একটা মাঝখানেরটা পিক করলাম, ফার্স্ট একটা লুপ চালাবো, একটা লুপ চালায় মাঝখানেরটা ধরবো, এগুলো ফালাই, ঠিক আছে? এই লুপটা চলবে মাঝখানেরটার জন্য, এই লুপটা চলবে জে এর জন্য, মাঝখানেরটা পিক করলাম। তারপর যদি দেখি আমি ওর বাম পাশে ওর থেকে ছোট আছে এবং ডান পাশে ওর থেকে ছোট আছে, তাইলেই হয়ে গেল না? তাহলে এটা কেমন হবে আসলে? তাহলে একটা লুপ, এর ভিতরে একটা লুপ যেটা দিয়ে তুমি আই খুঁজবা, এবং এইখানেই আরেকটা লুপ, মানে বাম দিকে একটা লুপ চলবে এবং ডান দিকে একটা লুপ চলবে, যেটা দিয়ে তুমি কে খুঁজবা। তাহলে দেখো এটার মধ্যে আসলে কয়টা লুপ চলছে? এটার মধ্যে আসলে মানে লুপ তো তিনটাই চলছে, কিন্তু কমপ্লেক্সিটির ভাষায়, কিংবা ওই যে এটা কিন্তু নেস্টেড লুপ না, মানে এই লুপটা কিন্তু এটার ভিতরে নেস্টেড না, এটা কিন্তু আসলে দুইটা লুপ চলার সমান কথা। এদিকে হচ্ছে হইলো তোমার এন পরিমাণ সময় লাগবে, এর ভিতরে এন পরিমাণ, এর ভিতরে এন পরিমাণ, কিন্তু এই দুটা কিন্তু যোগ। তো তোমার কমপ্লেক্সিটির ভাষায় এটা হলো এন ইন্টু এন প্লাস এন, ঠিক আছে? সো এখন কিন্তু হিসাবে দুইটা লুপের কাজ হয়েছে, মানে ভিতরে দুইটা লুপ চলছে, মানে এটা এরকম হচ্ছে এন ইন্টু টু এন। তাহলে কি এখন টাইমে হিসাব বলবো না পুরোপুরি? বুঝা গেছে? জি ভাইয়া। ধরো এখানে একটা স্যাম্পল কেসেই যাই, 4 দিছে, 6 দিছে, 1 2 5, একটা লুপ চালায় মাঝখানে একটা পিক করবে, ধরো এটা তো হবে না, এটা পিক করবে, তারপর দেখবে এর বাম পাশে এবং ডান পাশে তার থেকে ছোট আছে কিনা, তো বাম পাশে গুলা এবং ডান পাশে গুলা নিচ্ছে। ধরো এটা 4 না, ধরো এটা 40, তো বার এটা, ঠিক আছে? তারপর এক ঘর আগে বাড়বো, ধরো এদিকে আসলাম, এখন চেক করবো ওর বাম পাশে একটা লুপ এবং ডান পাশে একটা লুপ, দুইটা লুপ চলবে, এটা কিন্তু নেস্টেড লুপ না, সো এদিকেও হবে না, পসিবল না। তারপর তারপর এটার কাছে আসো, তারপর দেখো ওর বাম পাশে বড় আছে কি, ডান পাশে ওর ছোট আছে কি, ডান পাশে ওর ছোট আছে কি, ওর ছোট নাই, এটাও পসিবল না। তারপর 5-এর কাছে আসবো, এ দেখবো ওর বাম পাশে একটা লুপ চালায়, দেখবো ওর ছোট আছে এবং ডান পাশে লুপটাতে ওর ছোট আছে, সো অ্যান্সার তুমি পায়ে গেছে। সো দেখো দুইটা লুপের মাধ্যমে হয়ে গেল। বুঝছা আমার প্রবলেমটা কোথায় ছিল? আমাদের দিকে আমাদেরকে যেভাবে প্রবলেমে যা বলে দিচ্ছে আমরা ওইটাই করতেছি, অন্য কোনো ভাবে চিন্তাই করতেছি না, এটার জন্য আমরা পারতেছিলাম না প্রবলেমটা। কিন্তু আমরা আসলে আমাদেরকে কি করতে হবে, একটা প্রবলেম আমাদের কি কনস্ট্রেন্ট গুলো কি কি আছে, আমার কি কি অ্যালাউড আমার করা, ওইটা আগে খুঁজে বের করতে হবে, তারপর আমি যত কিছু করা যায় সবকিছু করতে হবে, ওই সবভাবে ভাবতে হবে। আচ্ছা, তারপর আরেকজন একটা সলিউশন বলছিল, তুমি তোমার সলিউশনটা আবার বলবা কি? ভাইয়া ফার্স্টে আমি একটা সংখ্যা নিব, দেন ওই সংখ্যাটা পরে সেকেন্ড লুপে আরেকটা সংখ্যা নিব, ওইটা আহ, মানে কম্পেয়ার করব বড় না ছোট, আচ্ছা, দেন ওই বড় হইলে, সংখ্যাটার সাথে ওইটা হ্যাঁ, মানে ওই মানে যেটা নিব, মানে যেটা হচ্ছে তার পরের সংখ্যাটা থাকবে, এর পরের সংখ্যাটা, দেন হচ্ছে কম্পেয়ার করব। আচ্ছা, দাঁড়া এটা দাঁড়া যদি দাঁড়া। বড় হয়। তুমি বলতেছো আই এর উপরে একটা লুপ চালাবা এবং যে হবে হচ্ছে হলো আই এর পরের পজিশনটা। হুম। আচ্ছা, তারপর তারপর 3 নাম্বার পজিশনটা তুমি খুঁজে বের করবা লুপ চালায়। হ্যাঁ, 3 নম্বর পজিশন। হ্যাঁ, ঠিক আছে, তোমার সলিউশন কারেক্ট। এটার মধ্যে একটা অবজারভেশন প্রয়োজন। আহ মানে দেখো, আমি অল পসিবল জে এর জন্য চেক করি নাই, কেন করি নাই আসলে, এটা এটা আসলে খুবই সূক্ষ্ম একটা বিষয়, এটা অনেক মানে অনেকের এটা হয়তো চোখে পড়বে না। কারণ কি, দেখো তোমার যদি এরকম হয়ে থাকে, ধরো সলিউশন আছে, ধরো একটা পজিশন এখানে, ওর বাম পাশে কোথাও না কোথাও ওর থেকে একটা ছোট আছে, ওর ডান পাশে কোথাও না কোথাও ওর একটা বড় আছে, ঠিক আছে? ধরো এরকম আছে, ধরো এদিকে একটা জে, এদিকে একটা জে হলো, এদিকে ধরো একটা এক্স দিলাম,
এই যে একটা দিয়ে দিলাম, ঠিক আছে। ধরো ধরো এটা একটা সলিউশন, যে এইখানে কোন একটা পজিশন, এখানে কোন একটা পজিশন, এখানে কোন একটা পজিশন আছে, তার মানে কি ও ওর থেকে ছোট, মানে এ তো এই পজিশনটা এ হচ্ছে এক্স এর থেকে ছোট, এটা এবং বিও এক্স এর থেকে ছোট। আচ্ছা, তাহলে দেখো এর মাঝখানের গুলা কেন, এর মাঝখান থেকে কেন পিক করি আমি, কারণ হচ্ছে এই ভ্যালু গুলা এক্স এর থেকে অনেক বড়। এই ভ্যালু গুলা এক্স এর থেকে, যদি এই ভ্যালু গুলো যদি এক্স এর থেকে বড় না হতো তাহলে এগুলাই পিক করা যেত, একে পিক না করে এগুলো কেউ তো পিক করা যাইতো যদি এগুলো হইতো। কখন পিক করলাম না তাইলে, কারণ হচ্ছে ধরো মাঝখানে সবগুলা ভ্যালুই এক্স এর থেকে বড়। প্রথমে এই পাইছি আমি যে এক্স এর থেকে ছোট, যদি তাই হয় তাহলে তারা এই সবাই এর থেকে বড় না। তাহলে দেখো তোমার যদি সলিউশন থাকে তাহলে অবশ্যই তুমি এরকম পাবা না, পাশাপাশি দুইটা পজিশন যেখানে আগেরটা ছোট তারপর একটা বড়। যদি সলিউশন থাকে তাহলে এটা তো অবশ্যই পাবা। এটা আসলে একটা অবজারভেশন, খুবই সূক্ষ্ম অবজারভেশন, এটা সবার মাথায় আসবে না, সবার মাথায় আসে না। হইলো, তারপর হইলো এই যে তাহলে তোমার সেকেন্ডের উপর কোনো লুপই আসলে চালাইতে হবে। তোমার যদি সেকেন্ডের উপর লুপ চালাইতে হয়, এর থেকে বড় কিছু তুমি খুঁজতেছো, দরকার নেই। এর থেকে বড় যদি কিছু থাইকা থাকে তাহলে এটাই হবে, আর যদি এটা না হয় তাহলে তাহলে আসলে এই নিয়ে লাভ নেই। মানে হয়তো তুমি পরে পাইতে পারো, যে পরে হয়তো কাউকে পাইতে পারো যে ওইটা এর থেকে বড়, কিন্তু সলিউশন পাইলে তুমি এভাবেই পাবা, এভাবেই সলিউশন পাওয়া যাবে, তোমার অত খুঁজতে হবে না। এটা হচ্ছে ক্লেম। আচ্ছা, এটা একটা হয়ে গেল। তারপর একটা দেখি। আচ্ছা দেখো, ধরো তোমার এটা অ্যারে, তোমার তো ম্যাটার করে না আসলে কোন জায়গায় তুমি আই জে পাইলা, তোমার একটা আই পাইতে হবে, এর পরের কোনো পজিশন একটা জে পাইতে হবে, এর পরের কোনো পজিশন একটা কে পাইতে হবে, এটাই তো। আর যে যাতে করে ওই রকম ভাবে হয় যে মাঝখানেরটা বড় পাশেরটা ছোট, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো অনেক ধরনের ডাটা স্ট্রাকচার রেখা আসলে করা যায়, এই মাঝখানে সেকেন্ডটা যে তুমি একটা লুপ চালায় করতেছো, লুপ না চালায় ডাটা স্ট্রাকচার রেখা করা যায়, আমি ওটাতেও যাবো না, আমি ওটাতে আপাতত বলবো না। আহ ধরো তোমার এটা যদি 1000 না হইয়া যদি 10,000 হইতো, কিংবা 10⁵ হইতো, তাইলে তাহলে কি করতাম? তখন তোমার দুইটা লুপ চালানো হচ্ছে না, একটা লুপে করতে হবে। ভাইয়া তখন হয়তো পারমুটেশনের বৈশিষ্ট্য আমরা কাজে লাগাতে পারবো। কি কাজে লাগাবা? আহ ভাইয়া আমরা লাস্টের এক্সাম্পলটা যদি দেখি, এখানে আছে 5 5 3 1 2 4। তো আমরা ভাইয়া মানে লাস্টে দিয়ে শুরু করলাম, মনে করি 5, তাহলে 5 কোন পজিশনে আছে? যদি 5 মানে 1 নাম্বার পজিশনে অথবা n নাম্বার পজিশনে, এই দুইটার মধ্যে কোনোটাতে না থাকে, তাহলে তো আমরা আনসার পেয়ে যাবো। আরেকবার বলো। আহ মনে করি ভাইয়া n = 5। হুম, এখন এই 5টা তার মানে এখানে 5টা এলিমেন্ট আছে, তাহলে এই হুম, 5টা যদি আমরা একে অথবা n নাম্বার পজিশনে না থাকে, তার মানে হুম। তো আমরা একটা আনসার পেয়ে যাবো এখানে। এটা কাজ করবে কি? এটা কাজ করবে না, ঝামেলা আছে। আচ্ছা, আমি একটা আইডিয়া দেখি। তোমার এই যে লাস্ট যে আইডিয়াটা ছিল, দুটা লুপের যে আইডিয়া, আমার আমরা তো দুইটা আইডিয়া নিয়ে কথা বলছি, দুইটা দিয়েই হবে, কিন্তু লাস্টেরটা নিয়ে কথা বলি। ধরো লাস্টে যে অবজারভেশনাল আইডিয়াটা, যে ফর আই এর উপরে তুমি লুপ চালাবা, যে হইলো i+1, এবং তারপর ফর চালাবা কে এর উপর, কে কোথা থেকে শুরু হবে, কে শুরু হবে হইলো j+1 থেকে, এবং কে এর লুপটা চলবে কে লেস দেন হলো n এবং কে প্লাস প্লাস, এই তো নাকি এইটা চলবে। আচ্ছা, আমি এখন যেটা করবো, আমি এই লুপটাকে ফালানোর চেষ্টা করবো।
খেয়াল করো এটা আসলে কি বের করে। তুমি আসলে ফার্স্টের লুপটা দিয়ে কি করো, ফার্স্টের লুপটা দিয়ে ধরো একটা আই পাও, ফার্স্টের লুপটা দিয়ে, তারপরে হচ্ছে একটা জে পাও ফার্স্টের লুপে, তারপরে লুপে কি করো আসলে এইটুকের মধ্যে, এইটুকের মধ্যে জে এর থেকে ছোট কোনো ভ্যালু আছে কিনা ওটা খুঁজে বের করো। এটাই তো করো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করো, এটাই তুমি লুপ চালায় করো, কিন্তু এই ভ্যালুগুলো যদি একটা সেটের মধ্যে থাকতো তাহলে কি একটা সেটের মধ্যে থেকে লগ এনে তুমি বের করে ফেলতে পারতো না, লগ ইন কমপ্লেক্সিটিতে। তাহলে হয়তো অনেকে এই কথাটা বুঝতেছো না যে লগ ইন কমপ্লেক্সিটিতে কিভাবে হচ্ছে। তুমি এখন যেটা করবা, আই এর লুপ তো তুমি, আমরা তো এইভাবে চালাইতেছিলাম, এইভাবে চালাবো না, আমরা ডান দিক থেকে বাম দিকে যাবো, অর্থাৎ n-2 i is greater than equal to 0 এবং i মাইনাস মাইনাস এরকম করবো। তাহলে যদি আসি তাহলে কি করবো, আমরা একটা করে বাম দিকে যাব এবং একটা করে, ধরো আগে আই তো এই জায়গায় ছিল, যে এই জায়গায় ছিল, যখন আমি এটাকে বাম দিকে নিলাম এই ভ্যালুটাকে সেটের ভিতর ঢুকিয়ে দিলাম, তাহলে এখন কি আমি এই সেটের মধ্যে কোয়েরি করে বলে দিতে পারবো যে এটার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা কোনটা? আমার তো সবচেয়ে ছোট ভ্যালুটা হইলেই হয়, আমার তো জেড থেকে ছোট হইতে হবে এমন না, আমার যদি সবচেয়ে ছোট ভ্যালুটা আমি পিক করি তাহলেই তো হয়ে যাচ্ছে। মানে জেড থেকে তো ছোট হইতে হবে, সবচেয়ে ছোট ভ্যালুটা যদি পিক করে দেখি যে এটা জে তম ভ্যালুর থেকে ছোট নাকি, তাইলেই তো হয়ে যাচ্ছে। বুঝা গেছে? তাহলে তোমার এই সেকেন্ড লুপটা চলে যাবে এবং তোমার কমপ্লেক্সিটি নাইমা আসে হচ্ছে মাঝখানে লুপের n log n, এই লুপের জন্য n এবং এটার জন্য log n, এবং আরো কমানো যায়। তোমার কি লাগবে, তোমার লাগবে হচ্ছে হইলো আহ তোমার আসলে কি দরকার, তোমার লাগবে হচ্ছে ধরো তোমার আই যখন এদিকে জে যখন এদিকে, তোমার এতটুকের মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা লাগবে, মানে এতটুকুর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা বের করে তুমি দেখতে পারো, মানে এটা তো তুমি শিওর যে এই সবগুলা ভ্যালু জে এর পরে আছে, তো ওইখান থেকে একটা সবচেয়ে ছোট ভ্যালুটা পিক করলে অ্যান্সার হয়ে যাবে। সবচেয়ে ছোট ভ্যালুটা পিক করে যদি দেখি এটা জে তম ভ্যালুর থেকে ছোট তাহলে তো হয়ে গেল, আর নাহলে নাই অ্যান্সার। তাইলে আর তোমার কি করতে হবে আসলে, তোমার জে থেকে ছোট না খুঁজে তুমি অলওয়েজ ওটুকের মধ্যে সবচেয়ে ছোটটা খুঁজবা, তাইলে তোমার আসলে এইটুকের জন্য এইটুক লাগবে। তো তোমার যখন আই যে এক ঘর আগে বাড়বে, আগে দিই, যখন আই যে এইটুক হবে তোমার 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 তখন এতটুকুর মধ্যে খুঁজে বের করতে হবে। আবার যখন ধরো তোমার আই যে কে আরো এক ঘর আগে বাড়াবা, আই এটা হবে যে এটা হবে, তখন তোমার এতটুকুর মধ্যে খুঁজতে হবে। আবার যখন এই দুটাকে আরো এক ঘর আগে বাড়াবা তখন তোমার এতটুকুর মধ্যে খুঁজতে হবে, মানে এতটুকুর মধ্যে মিনিমাম ভ্যালুটা লাগবে। তো এখন একটা জিনিস দেখা আসলে কি হচ্ছে, তোমার একবার এইটুকের মধ্যে মিনিমাম ভ্যালু লাগে, মানে যখন আই এটা জে এটা, তারপর এইটুকের মধ্যে মিনিমাম ভ্যালু লাগবে, তারপর এইটুকের মধ্যে মিনিমাম ভ্যালু লাগবে, তারপর এইটুকের মধ্যে মিনিমাম লাগবে, তারপর এইটুকের মধ্যে মিনিমাম লাগবে, এই যে এরকম জিনিসটা লাগবে। এটা কিন্তু একটা অ্যারে বিল্ড আপ করা যায়। ধরো তুমি একটা অ্যারে নিলা mn, mn এর লাস্ট পজিশনটা, মানে mn এর মধ্যে তুমি যেইটা রাখবে, mn অফ i মানে হচ্ছে হলো i তম পজিশন থেকে ডান দিকে সবার মধ্যে ছোট ভ্যালু কোনটা ওটা তুমি দিকে স্টোর করবে, ঠিক আছে? তাহলে mn অফ ধরো n-1 হচ্ছে হলো তোমার এই ভ্যালুটা, লাস্ট ভ্যালুটা ওই p অফ n-1, তাহলে mn অফ n-2 এটা কত হবে, অর্থাৎ এই যে এইটুকের মধ্যে মিনিমাম এটা কত হবে, তুমি লুপ চালায় বের করতে পারবো, কিন্তু এই যে এইটুকের মধ্যে মিনিমাম কোটা এটা তুমি অলরেডি জানো না, এইটুকের মধ্যে যে মিনিমাম ভ্যালুটা, ওই ভ্যালুটা এবং এই ভ্যালুটা, এই অ্যারের এই ভ্যালুটা, এই দুটা ভ্যালুর মধ্যে মিনিমামটাই হবে না। তো এটা কি হবে, এটা আসলে হবে মিনিমাম অফ mn অফ n-1 এবং p অফ n-1, সরি p অফ n-2, এরকম। তারপর ধরো যখন তুমি যে এতটুকুর মধ্যে বের করতে চাইবা, এতটুকুর মধ্যে মিনিমাম ভ্যালুটা যে সেভ করতে চাইবা, তুমি তো লুপ চালাই করতে পারো, কিন্তু দেখো এতটুকুর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা এটা তো তুমি জানো অলরেডি, এই কোশ্চেনে লেখা আছে, তাই না? তো ওইটার মধ্যে লুপ চালাইতে হবে না, এতটুকুর মধ্যে ছোট কোনটা জানো, ওই ভ্যালুটা নাও এবং এই ভ্যালুটা নাও, এই দুটার মধ্যে মিনিমাম যেটা ওইটাই আসলে এইটুকের মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা। তো এইভাবে এই জিনিসটা তুমি যখন সেভ করে রাখবা তখন তোমার আসলে ওই ওই জিনিসটা দেখেই তুমি অ্যান্সার দিয়ে দিতে পারবা। আরো 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 ফাস্ট হয়ে গেল জিনিসটা, ঠিক আছে? এটা হচ্ছে চিন্তা করার ওয়ে, কিভাবে তুমি চিন্তা করতে পারবা।
প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে না তুমি কি কি করতে অ্যালাউড, কতটুকু টাইম তোমার অ্যালাউড, ওই জিনিসগুলো আগে বের করে নিবা। তারপর হচ্ছে হলো দেখবা তুমি যা যা করতে পারো, একটা লোক দুইটা লোক বাইনারি সার্চ সর্টিং যা করতে পারো ওই টাইমের মধ্যে যা কিছু আছে সবকিছু তুমি দিয়ে চিন্তা করবে। এবং এর পাশাপাশি কি করতে হবে, অবজারভেশন। অবজারভেশন গুলো হবে ম্যাথমেটিক্যাল এবং লজিক্যাল মেইনলি। যেমন যে একটা লজিক্যাল অবজারভেশন কি ছিল, যে পাশাপাশি দুইটা ভ্যালুর মধ্যে যদি সলিউশন থাকে তাহলে এমন অবশ্যই পাশাপাশি দুইটা ভ্যালু থাকবে যার এক একটা ছোট তারপর একটা বড়। ঠিক আছে? তো ওইটা হয়তো মাথায় আসবে না যে পাশাপাশি দুইটা ভ্যালু, কিন্তু ওই যে আমরা যদি এইভাবে চিন্তা করার ব্যাপারটা কিন্তু মাথায় আসবে, যে প্রথমে আই এর উপরে লুপ না চালায় প্রথমে আমি জে এর উপরে লুপ চালাই, তারপর শুধু বামে ডান দিকে দুইটা একসাথে লুপ চলবে। এইটা মাথায় আসার মতো আর কি, একটু চিন্তা ভাবনা করলে। তো এত ভাবে তোমার চিন্তা করতে হবে, এরকম অনেকগুলো প্রবলেম সলভ করলে তোমার মাথায় এতগুলো আইডিয়া আসবে, এভাবে চিন্তা করতে পারবে। তো তোমার এরকম আরো অনেক কিছু কি বলে সলভ করতে হবে। ভাইয়া আমাদের প্র্যাকটিস কিভাবে করা উচিত? মানে অনেকে রেটিং ওয়াইজ বা অনেকে লেভেল ওয়াইজ এগুলো সাজেশন করে, আপনি কিভাবে করতেন বা আমাদের কিভাবে শুরুর করা দিকে তো উচিত? তোমার অবশ্যই রেটিং ওয়াইজই সলভ করা উচিত, শুরুর দিকে, একদম শুরুর দিকে তুমি যখন কোড করতে পারো না বা ভয় পাও। তারপর তোমার বিভিন্ন অ্যালগরিদম শিখতে হবে এবং ওগুলো শিখার পাশাপাশি ওগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো শিখার এগুলাই ওয়ে। আসলে তোমার হইতে পারে যে তোমার আশেপাশে কোনো বড় ভাই নেই তাই তোমার একটু কষ্ট হবে, এরকম হইতেই পারে, কিছু করার নেই, এগুলো মাইনে নিয়েই করতে হবে, ইন্টারনেটে ঘাটাঘাটি করতে হবে, এগুলো করতেই হবে। তো এই ধরনের প্রবলেম গুলো যাতে না হয়, মানে যারা এই ধরনের প্রবলেম ফেস করে আসলে, যারা তাদের প্রপার গাইডলাইন নাই, যারা প্রপার গাইডলাইনের অভাবে ভুগে, তাদের জন্য আমরা আসলে ডেভস্কিলের পক্ষ থেকে এই কোর্স গুলা রান করছি, যেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপরে তিনটা কোর্স। ফার্স্টটা হচ্ছে হলো মানে ল্যাঙ্গুয়েজের বেসিক, তারপর হচ্ছে প্রবলেম সলভিং, তারপর হচ্ছে হইলো বাকিগুলো ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। তো যাই হোক, এগুলাই যে যাদের যারা গাইডলাইনের অভাবে থাকে তাদেরকে মেইনলি এগুলা তাদের তাদের উপর চিন্তা করে বানানো হয়েছে। তা আমার কাছে অনেকে প্রায় এরকম বলে, আমার ডিপার্টমেন্টে অনেক জুনিয়র ভাই করবো, আমি বলি তোমার এই জিনিসটা তো তোমার ডিপার্টমেন্টেই শিখাবে, মানে আমাদের ডিপার্টমেন্টে আমি দেখছি যথেষ্ট ভালোভাবে শিখায়, কিংবা আমাদের অনেকে প্রোগ্রামার আছে মানে যারা কন্টেস্ট করছে তারা ওইভাবে শিখাবে। তো আমাদের তাদের অ্যাটলিস্ট আমাদের এই কোর্স করার প্রয়োজন পড়বে না, কারণ তারা অলরেডি ওগুলো পাবে। কিন্তু যারা বাংলাদেশে এরকম আরো অনেক 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 মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই এরকম যারা আসলে গাইডলাইনটা পায় না, হয়তো সংকোচে বা লজ্জায় করে বলতেও পারে না ওইভাবে কাউকে। বিকজ হ্যাঁ, আমাদের আশেপাশে যারা একটু বেশি পারে তাদের আসলে জ্ঞানের একটা অহংকার ঢুকে যায়, তারা আসলে হেল্প করতে চায় না ওইভাবে। সত্যি ট্রু, এটা মানি আমি। তো এটার জন্য আসলে এই ধরনের কোর্স গুলো আমাদের বানানো হয়েছে। তো এদিকে এটা সম্পর্কে আমি একটু ছোট করে একটা কথা বলবো। অনেকেই মনে করে যে আমি এই ল্যাঙ্গুয়েজ করি, আমি ল্যাঙ্গুয়েজের কোর্স করছি, তো আমি তো প্রবলেম সলভার, আমি আসলে অ্যালগরিদম শিখলেই হবে। তারপরে অ্যালগরিদমের কোর্স জয়েন করে দেখে কিছুই পারে না, এরকম অনেকের সাথেই হয়েছে। তো আমি রিকমেন্ড করবো অলওয়েজই, তোমরা যদি নিজে নিজে যদি সিএফ এর এবি সলভ করতে না পারো, এবি সলভ করতে যদি না পারো, তাহলে ইন্টারমিডিয়েটে এনরোল করবা না। কারণ হচ্ছে হলো ইন্টারমিডিয়েটে শুরুই হবে তোমার অ্যালগরিদম দিয়ে। তোমার ওদিকে সিম্পল প্রবলেম দেখায় বলা হবে না যে এটা কিভাবে, মানে এটা এইভাবে এভাবে হবে। ওদিকে শুরুই হবে তোমার অ্যালগরিদম দিয়ে। তো তুমি যদি নর্মালি প্রবলেম সলভ করতে না পারো, তাইলে তুমি অ্যালগরিদমে কিছুই বুঝবে না। তো ওদিকে যাওয়া উচিত না, তারপর অ্যাডভান্সেরটা তো পাবি। তো তোমার কাছে মনে হতে পারে যে ল্যাঙ্গুয়েজটা আমি অলরেডি শিখছি, তো আমি এটা আবার কেন করবো। এটা হচ্ছে তোমার তোমার অনেক বড় একটা কি বলে, একটা অহংকার কাইন্ড অফ, যে আমি তো এটা করছি, আমি এটা আবার নতুন করে কেন করবো। তুমি আসলে কিছু করো নাই, চান্সেস আছে অনেক ভালো যে আমাদের দেশের পার্সপেক্টিভে ল্যাঙ্গুয়েজ শিখে না আসলে মানুষ। কারণ ভার্সিটিতে পাস করতে হইলে ম্যাক্সিমাম ভার্সিটিতেই, ম্যাক্সিমাম না আসলে ম্যাক্সিমাম বলতে ভুল হবে, আমি জানি না ম্যাক্সিমাম ভার্সিটি, অনেক ভার্সিটিতেই আছে যে তোমার পাস করতে হইলে কোডিং করতে পারতে হয় না। এমনকি কোডিং এর কোর্স কয়েকটা প্রবলেমের সিমুলেশন মুখস্থ করে গিয়া, কয়েকটা কোড মুখস্থ করে গিয়া ভালো নাম্বার পাওয়া যায়, ফিচারও হয়ে যায় পরবর্তীতে, কিন্তু আসলে প্রবলেম সলভিং করতে পারে না। এটা বাস্তব সত্য কথা। তো এটার সাথে মিলাইলে হবে না, আমরা দিয়ে প্রবলেম সলভিং এর উপর ফোকাস করে করা। তো এটাই তোমাদের জন্য ইয়া, যে তোমরা যদি কেউ চিন্তা করো যে তোমরা ইন্টারমিডিয়েট কোর্স জয়েন করবা, তাহলে অবশ্যই তোমার ওই সিএফ এর এডি পারতেই হবে, না পারলে হবে না। এমনকি আমি আমি বলবো যে সিও পারতে হবে, কারণ সিতে ওই রকমই প্রবলেম নেই, কিন্তু তারপরে একটু ব্যারিয়ারটা লো করে রাখছি যে এবি পারতে হবে। নাইলে আসলে তোমরা ব্যর্থ হবা, মানে তোমরা হতাশ হবা যে আমি পারতেছি না। ভাইয়া বলো। ভাইয়া ডেটা স্ট্রাকচার প্রবলেম গুলো অনেক এফিশিয়েন্টলি সলভ করার জন্য কোন ওয়েবসাইট ফলো করা উচিত? তোমার ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম দুটো থেকে পাশাপাশি শিখবা। ফলো করা উচিত বলতে তোমার আগে জানতে হবে যে এক্সিস্ট করে।
এটার জন্য তুমি মানে একদম বেসিক লেভেলের কিছু জিনিস তুমি শিখতে পারবা হচ্ছে হলো তোমার ভার্সিটির কোর্সে সিলেবাসে। তারপরে আরেকটু আগে বাড়লে তুমি পাবা হচ্ছে ধরো বিভিন্ন ব্লগে, সাফাত ভাই ব্লগ খুবই রিচ। এর থেকে একটু আগে বাড়লে তুমি পাবা হচ্ছে হলো কোড প্রসেসের টিউটোরিয়াল। তো গ্রাজুয়ালি আগাইতে পারো আর কি। স্টার্ট করে মানে প্রবলেম সলভিং মোটামুটি পারি, দেন হচ্ছে আমি প্রজেক্ট মানে হাই লেভেল কাজ করার জন্য আমি কিভাবে মানে আগাইতে পারি আর কি, মানে ইন্ডাস্ট্রি তো আরো অনেক কিছু চায়। না, ইন্ডাস্ট্রি আর অনেক কিছু চায় না। যে যে কোম্পানি আর অনেক কিছু চায় সেই কোম্পানি আসলে একটা নরক। মানে আসলে এটা সত্যি কথা। আমার কাছে একটা কিছু তখনই চাওয়া উচিত যখন হইতেছে আমার 10-15 বছর এক্সপিরিয়েন্স ভারী কাজ করা খুঁজতেছে। ধরো একটা 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 স্পেসিফিক ফিল্ড চিন্তা করো, ধরো কোন একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বা কোন একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্কের একটা ফিল্ড যেখানে ওর 4-5টা প্রজেক্ট একদম সামলাইতে হবে, তার অবশ্যই ওই লেভেল ওই জিনিস সম্পর্কে নলেজ থাকা লাগবে। তো যখন আমি 10-12-15 বছরের কাউকে হায়ার করতে চাইবো তখনই আমি শুধুমাত্র চিন্তা করব যে তার ওই জিনিসটা সম্পর্কে অনেক দক্ষতা আছে, ওই স্পেসিফিক জিনিসটা সম্পর্কে আছে, তখন ওই লেভেলে যে আমি চিন্তা করবো। কিন্তু তোমার ফ্রেশার লেভেলে কিংবা 2 বছরের এক্সপিরিয়েন্স আলা লেভেলে কিংবা 3-4 বছরের এক্সপিরিয়েন্স আলা কাউকে হায়ার করার সময় এটা একদমই চেক করা উচিত না যে ও কি এই নোট পারে নাকি, ও ওই ওয়েব টেকনোলজি পারে কিনা, ও কি ওই অ্যান্ড্রয়েড আইওএস পারে কিনা। এগুলা যারা চেক করে তারা হইতেছে মানে কি বলবো খারাপ কোম্পানি। ইদার খারাপ কোম্পানি অথবা স্টার্ট আপ কোম্পানি। মনে করো আমার অল্প কিছু বাজেট আছে, এখন আমি একটা কোম্পানি দাঁড় করে দিতে চাই। এখন আমি তো চাইবো যে অলরেডি এই জিনিসটাতে ভালো এরকম কাউকে নেওয়া, তাই না? এছাড়া আমার নাইলে তো আমার কাজ হবে না। আমার কাছে তো বাজেট নেই কাউকে আমি আগে শিখায়া তারপর তার আমি কাজ করাবো, আমার কাছে বাজেটটা নাই। ছোট কোম্পানি বা স্টার্ট আপ, তো এইরকম কয়টা ইয়ার থাকে। আচ্ছা এখন তোমার যদি টার্গেট থাকে যে না আমার আসলে ওইটা করতে অনেক ভালো লাগে, যে আমি আসলে কোনো বড় ফ্রেমওয়ার্কে কাজ করতে চাই, আমি খুব ভালো লাগে, আমি ওইটাই করবো, তাইলে একটা আলাদা কথা। তাইলে তোমার এদিকে এদিকে কমাইতে হবে, এদিকে প্রবলেম সলভিং টাইমটা কমাইতে হবে। কিন্তু আসলে জেনারেলি যদি বলি যে ওই ওই ক্যারিয়ারের কথা মাথায় রেখে তোমার প্রবলেম কি বলে প্রজেক্ট অনেক বেশি করা লাগে না, অল্প কয়েকটা ভালো মতো করলেই হয়। মানে বিগিনারে যা যে কয়টা আছে সবগুলা করো। বিগিনার একটা ক্যাটাগরি আছে যেটা তুমি বললা, ওই ক্যাটাগরিতে সবগুলোই করে ফেলো, ওখান থেকে সবগুলোই করা যায়। তারপর এই সিএফ এ মুভ করো, এখানকার ইজি গুলো দেখো কত পারো। আচ্ছা, অলরেডি অনেক বেশি সময় চলে গেছে, আমি তাহলে আজকের মতো শেষ করি যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে। আপনার বর্তমান গুগল লাইফ সম্পর্কে কিছু বলবেন? গুগল লাইফ খুবই ভালো। উম, কি বলে কাজ করে খুব ভালো লাগে, মানে অনেক কিছু করতেছি সিগনিফিকেন্ট। মানে আমার কাছে করার মতো অনেক কিছু আছে যেগুলা আসলে সিগনিফিকেন্ট, এবং আমাকে মানুষ বিশ্বাস করে যে না ও ভাইয়া ফেলাইবো না, ওইটা ওইটা হয়ে যাবে না। মানে একটা আমার উপর একটা দায়িত্ব আছে। তো ভাই কোড ফোর্সে আপনার প্রবলেম সলভ গুলা করার জন্য কোনো ইউটিউব চ্যানেল আছে নাকি যেখানে না, সলভ গুলা করে দেখা আছে? অনেকেই করে, অনেকেই দেখায়, কিন্তু দেখায় বলতে কি দেখবা কি তুমি একদম কমন লেভেলের কিছু ডাটা স্ট্রাকচার, স্ট্যাক কিউ, এগুলা লেখা যখন সার্চ করবা তখন দেখবা হাজার হাজার টিউটোরিয়াল। কিন্তু এর থেকে যখন অ্যাডভান্স লেভেলে যাবা, ধরো ডিপি কিংবা ডিপি কিংবা ধরো আর কি আছে, যে যেটাই হোক আগে ধরো ডিপি ধরো, ওটার টিউটোরিয়াল আর অনেক কম। তার থেকে যখন আরেকটা অ্যাডভান্স লেভেলে যাবা সেগমেন্টরি বা স্পার্স টেবিল দেখবা অনেকই কম, এবং এর থেকে অ্যাডভান্স লেভেলে দেখবা গেলে দেখবা নাই। তো ইজি জিনিস থেকেই তো মানুষ শুরু করে, দুইটা বানানোর পরে তারপর দেখে আর বানাইতে ইচ্ছা করে না, ওর মনে হয় না। কোর্স এই ধরনের কোর্স গুলাতে টাকা ঢালা, আসলে টাকা ঢালা না, আসলে এটা একটা ইনভেস্ট করা। এন্ড এটা এটা আসলে টাকা দিয়ে মেজার করা যাবে না। আমি এই কথাটা আসলে ইউজুয়ালি বলিও না, কিন্তু লাস্ট কয়েকবার আমি এই ধরনের কথা শুনছি মানুষদের থেকে, তাই আমি এটা বললাম আর কি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ফিফথ সেমিস্টার থেকে সিপিই করলে ভালো কিছু করা সম্ভব? ভাইয়া দেখো, ভাইয়া না, আপু সম্ভব, হ্যাঁ আপু দেখো, আমাদের আশেপাশে আমরা দেখি 2-3 বছর ধরে জব জব করছে, তারপর আমাদের কোর্স করতেছে, এরকম অনেকেই ছিল। আমার থেকে 2 বছরের সিনিয়র, সে আমার স্টুডেন্ট, এই ডেভ স্কেলের করছে, এরকম হয়েছে। সো যারা ওই লেভেলে আছে তারা বুঝে আসলে জিনিসটা করো, তারা আবার পিছনে আইসা তারা এই প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করার জন্য ফেরত আসে।
তো এটার কোনো বয়স নেই। এইটা তুমি আসলে কোনো যদি চিন্তা করো কোনো কম্পিটিশনে ভালো করার জন্য এটা করবা, তাহলে আসলে তোমার লাস্ট ইয়ারে থাকলে কইরা লাভ নেই। কিন্তু ফিফথ সেমিস্টার কেন, তোমার যদি 50 বছর হয়ে থাকে তখন যাও তোমার যদি মনে হয় যে না আসলে আমার প্রবলেম সলভিং ডেভেলপ করা উচিত, তাহলে করা উচিত। কেউ যদি প্রবলেম সলভিং না করে ডটনেট কোর্স মানে শুরু করে দেয়, তাহলে তার জন্য কোনো সমস্যা হবে নাকি ভবিষ্যতে? ওটা তো পুরো টোটালি আলাদা একটা জিনিস, প্যারালাল একটা জিনিস। তুমি যদি আমাকে কোশ্চেনটা কিভাবে এইভাবে এরকম একটা কোশ্চেন করো যে কেউ যদি প্রবলেম সলভিং না করে থিওরিটিক্যাল কোনো কোর্স করে, তাইলে কি তার কোনো প্রবলেম হবে কিনা, এরকম তো না। আসলে দুটা জিনিস হচ্ছে দুটা ডিফারেন্ট জিনিস। কিন্তু রিকমেন্ডেড হবে অবশ্যই যে প্রবলেম সলভিং স্কিল বাড়ানোতে বেশি মনোযোগ দেওয়া। রেকর্ডটা কি দেওয়া হবে পরে আমি জানি না, দেওয়া এই যে ডেভস্কিলের চ্যানেলে অ্যাড করার কথা, ডেভস্কিলের ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে ব্যাচ সিস্টেমে পড়ানো হচ্ছে, তো আমরা অনেকেরই কথাই চিন্তা করতে হয়। তো অনেকের কথা চিন্তা করে আমার এগুলো করতে হবে। কিন্তু তুমি ওই ফার্স্ট ক্লাসগুলোতে হয়তো তুমি তোমার কোনো একটা তেমন একটা বেনিফিট হবে না, কিন্তু প্রবলেম সলভিং এ যখন ঢুকবো তখন তোমার অবশ্যই বেনিফিট হবে। ল্যাঙ্গুয়েজের বিষয়টা ভাইয়া, ল্যাঙ্গুয়েজ মোটামুটি মানে পারি, কিন্তু ভাইয়া কোড প্রসেসের এ মাঝে মাঝে সলভ হয়, কিন্তু বি একদমই না। এটা জন্য তাহলে তোমার ভাইয়া আমি ওই টিউটোরিয়াল দেখা, এডিটোরিয়াল কইরা তোমার কনটেস্ট পরে আবার ট্রাই করে আবার করতে হবে। জি। তারপর একজন জিজ্ঞেস করছে ডিএসএ কখন শুরু করা উচিত, হচ্ছে বললাম এবি পারার পরে। তারপর হচ্ছে এবি ধরো অনেকখানি পারো, ধরো তুমি 10টা প্রবলেমের মধ্যে ধরো 7টা প্রবলেম পারো, 3টা প্রবলেম পারো না, কিন্তু 5টা পারো, 5টা পারো না, এরকম সিচুয়েশনও তুমি শুরু করতে পারো তুমি যদি কনফিডেন্ট থাকো।